নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মিহির মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্পটির নাম নীল অপরাজিতা। আসুন শোনা যাক আজকের গল্পটি। বিন্দুবরী ডাকল, ময়না, ও ময়না। বসেকের শুনশান দুপুর, বেশ গুমোট। টালির ঘরের দাওয়ায় বসেছিল বুড়ি। বসে বসে ঝিমুচ্ছিল। কাছেই মাদুর পাতা। ভাত ঘুমে শরীর টানছে, চোখের পাতা ভারী। কিন্তু নিশ্চিন্তে শুয়ে ঘুমোবার উপায় নেই। গাছের আম পাহারা দিতে হচ্ছে। 3টি আম গাছ বুড়ির, একটি গোলাপ ঘাস, 2টি হিমসাগর। এবার ফলনও প্রচুর। ঝেঁপে আম হয়েছে। পাড়ার পাজি ছোড়াগুলো তককে তককে থাকে। একটু এদিক ওদিক হলেই আর রক্ষে নেই। ইট পাটকেল ছুঁড়ে ছুঁড়ে কচি কাঁচা কুশিগুলির দফা রফা করে ছাড়বে। সেজন্যে মা পাখি যেমন বাচ্চা আগলে রাখে, তেমনি কষ্ট হলেও দুপুরে না ঘুমিয়ে বাচ্চা আমগুলি পাহারা দেয় বিন্দু বুড়ি। ময়নাকে দিয়ে ভরসা নেই, মন উড়ু উড়ু। থাকে থাকে পালায়। দুদণ্ড ঘরে থাকতে চায় না। অন্য বছরের মতো এবারও আশরাফ আলী পাইকার গাছ 3টি জমা নেবার জন্য ঘোরাঘুরি করছে। বড় ছেলে বাড়ি এসে ব্যবস্থা করবে। বিন্দুবুড়ি হিসেব বোঝে না, গুণাগুন্তি জানে না। দিদা, তোমার বয়স কত? ময়না কখনো জিজ্ঞেস করলে ফোকলা মুখে হাসে বুড়ি। তারপর ভেবে ভেবে বলে, যে বছর আশ্বিনের ঝড়ে বিশ্বাসদের তেঁতুল গাছটা পড়েছিল, সে মাসেই তোর মা আমার কোলে এলো। এখন বুঝে দেখ আমার বয়স কত। দিদার বয়সের হিসেব শুনে হাসতে হাসতে দম বন্ধ হবার অবস্থা। এখন এই নিঝুম দুপুরে ময়না বাড়ি নেই। কোথায় টোটো করতে বেরোলো কে জানে। দাওয়ায় বসে হাত পাখা নাড়তে নাড়তে ঝিমুনি এসেছিল। ডাক পিয়ন ছেলেটির ডাকাডাকিতে ঝিমঝিম ভাবটি ছুটে গেল। ও বুড়িমা, চিঠি এসেছে। রাংচিতার বেড়ার ওপাশে দাঁড়িয়ে ডাকছিল ছেলেটি। তাড়াতাড়ি নেমে এসে হাতে নিল। পোস্ট কার্ডের চিঠি। ছেলেরা কেউ লিখেছে। 2 ছেলে বিন্দুবাসিনীর। বড় মহাদেব থাকে আগরপাড়া। ওখানকার এক কারখানায় কাজ করে। ছোট বাসুদেব বড়কর নামে অনেক দূরের একটা শহরের কাছে কোনো এক কয়লা খনি অফিসের চাপরাশি। ওদের উপরে একটা মেয়ে ছিল, ময়নার মা। পোস্ট কার্ডখানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল বুড়ি। পড়তে পারে না। তারপর রাস্তার দিকে মুখ করে উঁচু গলায় ডাকল, ময়না, ও ময়না। ময়না তখন পেছনে ডোবার পাশ দিয়ে বাড়ি ঢুকছিল। আঁকশি নিতে এসেছে। দত্তদের পুরো বাগানে নোনা ফল পাড়তে যাবে। দিদার ডাক শুনে চুপি চুপি পেছনে এসে দাঁড়ালো। সামনে মাটির রাস্তার দুপাশে ঘন গাছপালার ছায়া। ডাকপিয়ন ছেলেটাকে আর দেখা যাচ্ছে না। বাঁক ঘুরে আড়াল হয়ে গেছে। কিছু দূরে রাস্তার ওপাশে ভূষণ তাঁতির কারখানা ঘরে তাঁতের শব্দ হচ্ছিল খটখট খটখট। বিশ্বাসদের বাঁশবাগানের দিক থেকে থেমে থেমে একটা ঘুঘুর ডাক শোনা যাচ্ছিল। চারপাশের নির্জনতার মধ্যে এইসব শব্দগুলি কেমন মিশে গেছে। রাস্তার পাশে একজোড়া শালিক চড়ছে। বিন্দুবুড়ি সামনের দিকে তাকিয়ে আন্দাজেই আবার হাঁক দিল, ময়না, ও ময়না। সঙ্গে সঙ্গে ঠিক পেছন থেকে চেঁচিয়ে জবাব এলো, এই যে আমি। চমকে ঘুরে দাঁড়ালো বুড়ি। দূর হ মুখ পুরি, এরকম ভাব। খিলখিল করে হেসে উঠল ময়না। ডাকছিলে কেন? এই দেখ তো, কার চিঠি এসেছে। তোর বড় মামা লিখেছে বোধহয়। দিদার কথাই ঠিক। পোস্টকার্ডখানি হাতে নিয়ে দেখল ময়না। আঁকা বাঁকা অক্ষরে বড় মামার নাম সই। প্রণাম জানিবা, ইতি মহাদেব। কিন্তু ইতি পর্যন্ত অন্য লোকের লেখা। ঠাস বুননি লেখায় পোস্টকার্ডখানির এমুড়ো উমুড়ো ভর্তি। প্রাইমারি স্কুলে কিছুদিন যাতায়াত করেছিল বটে, কিন্তু এই হাতের লেখা পড়ার বিদ্যে নেই ময়নার।
আকার ইকার উকারের লম্বা লম্বা টানের মধ্যে জড়াজড়ি করে অক্ষরগুলি যেন কাঁটা তারের বেড়ার মতো দাঁড়িয়ে রয়েছে। উল্টে পাল্টে দেখে বলল ময়না, আমি পড়তে পারছি না। দিদার হাতে ফেরত দিল। পোস্ট কার্ডখানি হাতে নিয়ে বুড়ি আবার দাওয়ায় এসে বসল। হাত পাখা নাড়তে নাড়তে বলল, তাহলে দেখ, বিলু বোধহয় বাড়ি আছে, ওকে ডেকে নিয়ে আয়। বিশ্বাসদের বাড়ির ছেলে বিল্লনাথ তখন মস্ত ছাতার মতো ছড়ানো শিরীষ গাছটার নিচে খাটিয়া পেতে ঘুমুচ্ছিল। ঘরের ভেতর গরম, এখানটায় বেশ ঠান্ডা। সারাদিন শিরীষের ছায়া ছড়িয়ে থাকে, তেমন রোদ নামে না। কাছেই ওদের খিড়কির পুকুর। পুকুরের জল ছুঁয়ে এক এক সময় ঠান্ডা হাওয়া গড়িয়ে আসে। ওপারে মস্ত বাঁশবাগান। ভেতরে কোথাও অনেকক্ষণ ধরে থেমে থেমে একটা ঘুঘু ডাকছিল। এখানে এসে কান পাতলে তাঁতি বাড়ির দিক থেকে খটখট শব্দটাও অস্পষ্ট শোনা যায়। কিন্তু এসব কিছুই শুনছিল না বিল্লনাথ, অঘরে ঘুমুচ্ছিল। দড়ির খাটিয়ার ওপর শতরঞ্চি পাতা, শিয়রে বালিশের পাশে হাফ হাতা বুশশার্ট, একখানা পুরনো সিগারেটের কৌটোর মধ্যে বিড়ি আর দেশলাই, ছোট একটা হাত পাখা। 19-20 বিল্লনাথের পরনে পায়জামা, খালি গা, মুখে সরু গোঁফ, মোটা জুলফি, লম্বা চুল। বাঁশবাগানের পাশ দিয়ে পুকুর পার ঘুরে এলো ময়না। খাটিয়ার পাশে দাঁড়িয়ে প্রথমে আস্তে ডাকল, বিলুদা, এই বিলুদা। কোনো সাড়া নেই, শুধু ফুরুত ফুরুত নাক ডাকছিল। হাসি পেল ময়নার। শাড়ির আঁচলটা মুখে তুলে একা একাই খানিকটা হেসে নিল। তারপর সামান্য সামনে ঝুঁকে বিল্লুর নাকটি ধরে নাড়া দিয়ে ডাকল, এ কুম্ভকর্ণ, ওঠো। বাপরে বাপ, হে দুপুরবেলা কি নাকের ডাক! একে রে, মারবো এক। বলতে বলতে ধর্মর করে উঠে বসলো বিল্লনাথ। ময়নাকে দেখে বলল, ও তুই দিলি তো এমন জমাটি ঘুমে 12টা বাজিয়ে, আবার হাসি? হাসবো না, কি নাকের ডাক, বাপরে বাপ। মুখে আঁচল তুলে হাসি চাপল ময়না। কয়েক পলক আঁচলটা দেখে বলল বিল্ল, এই শাড়িটা তো সুন্দর, বেশ মানিয়েছে তোকে। কেমন দেখাচ্ছে? সলজ্জভাবে হাসলো ময়না। বেশ ভালো দেখাচ্ছে, কেমন অন্যরকম লাগছে। কে দিল শাড়িটা? কে আবার দেবে, বড় মামা দিয়েছে। ময়না নিয়মিত শাড়ি ধরেছে সম্প্রতি। কিছুদিন আগেও ফ্রক পরে ঘুরে বেড়াতো। এখনো বাড়ির মধ্যে ফ্রক পরে। ফ্রক পরে ছুটোছুটি করার সুবিধে। ফ্রক পরে ছুটোছুটি করার সুবিধে, কিন্তু দিদা বকাবকি করে। বারন্তকরণের ময়নাকে বয়সের তুলনায় বড়ই মনে হয়। শরীর স্বাস্থ্য আর ফ্রকের শাসন মানছে না। চলাফেরার সময় চোখে লাগে। ময়নার বয়সের হিসেবটা বিন্দু বুড়ির কাছে পরিষ্কার। যে বছর চৈত্র মাসে বাংলাদেশের লড়াই শুরু হলো, তার আগে শ্রাবণী ময়নার জন্ম। সে সময় বিশ্বাস বাড়ির বিল্লনাথের মামারা সব যশোর থেকে পালিয়ে এসে এখানে প্রায় 1 বছর ছিল। বিলুর তখন 4 বছর বয়স। পরের মাঘ মাসে ময়নার মা মারা গেল। দেহে রক্ত ছিল না, পেটে জল জমেছিল, ভুগেছিল অনেক দিন। এসব খবর দিদার মুখে কিছু কিছু শুনেছিল ময়না, কিন্তু কিছু মনে হয়নি। মায়ের ব্যাপারটাই ময়নার কাছে কেমন ফাঁকা, শূন্য, অর্থহীন। দূর আকাশে এক চিলতে মেঘ ভেসে গেলে কিংবা সন্ধেবেলা একা একা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকলে কয়েক মুহূর্ত যেমন মনে হয়, তার চেয়ে বেশি কিছু নয়। দিদার কাছে একটা পুরনো তোরঙ্গ আছে, তার মধ্যে 2-3খানা পুরনো শাড়ি, 4গাছা ব্রোঞ্জের চুড়ি, 1 ছড়া সরু সোনার হার, 1 জোড়া কানপাশা, একটা রূপোর সিঁদুর কৌটো, 1 জোড়া রূপোর বালা, আর একখানি খামের মধ্যে ময়নার এই বয়সের একটি রোগামতো মেয়ের ঝাপসা ছবি। উঠোন ঘেরা রাংচিতার বেড়ার পাশে খোলা চুলে হাসি মুখে দাঁড়িয়ে আছে, পরনে ডুরে শাড়ি। ব্যাস, মায়ের সঙ্গে ময়নার এইটুকুই জানাশোনা। দিদা যে মা নয়, মায়ের মা, এ কথা বুঝতে পেরেছে জন্মের প্রায় 10 বছর পরে। এখন জিজ্ঞেস করল বিল্লনাথ, কিরে, ঘুমটা ভাঙালি কেন? দিদা ডাকছে তোমাকে।
কেন? হাই তুলল বিল্বনাথ। বড় মামার চিঠি এসেছে, পড়ে দিতে হবে। তুই পড়তে পারলি না? ওরকম জবরজং লেখা আমি পড়তে পারি না। ময়নার জবাব শুনে হাসল। হাত পাকা তুলে হাওয়া খেলো কয়েকবার, তারপর শার্টটা গায়ে গলিয়ে বলল, চল। ময়নার পেছন পেছন ওদের বাড়ি এলো। দাওয়ার পাশে দাঁড়িয়ে চিঠিটা পড়ে শোনাতে হলো। জটিল জড়ানো লেখা বেশ কসরত করে পড়তে পারল, এবং চিঠির বয়ান শুনে বিন্দুবাসিনীর মুখ শুকিয়ে গেল। খবর হলো মহাদেব এখন বাড়ি আসতে পারবে না, কারখানায় গোলমাল চলছে। আশরাফ আলী পাইকারের কাছ থেকে মা যেন কিছু টাকা আগাম নিয়ে রাখে। দরাদরি কিংবা লেনদেনের সময় যেন বিশ্বাস তার সাহায্য নেয়। তারপর আসল খবর, ময়নার বাবা অনন্ত সরকার ময়নাকে নিতে আসবে। মেয়ে বড় হচ্ছে, বিয়ের যোগ্যী হয়ে উঠেছে। এখন থেকেই খোঁজ খবর করতে হবে। আজকাল ঘর বর মিলিয়ে তেমন ছেলে জোগাড় করাও মুশকিল। এরকম একটি ছেলের খোঁজ পেয়েছে ময়নার বাবা। তারা এখন মেয়ে দেখতে চায়। এই প্রস্তাবটি মহাদেবেরও মনে ধরেছে। সত্যি তো, অকালে মা মরা ভাগ্নি বিয়ের যোগ্যী হয়ে উঠেছে। এই 15 বছর মামার বাড়িতেই বড় হলো। দিদিমা আর দুই মামা তাদের কর্তব্য করে দিয়েছে। এখন যার মেয়ে সে যদি বিয়ে দেবার জন্য নিয়ে যেতে চায়, তাতে আপত্তি করার কিছু নেই। মায়েরও অমত করা উচিত হবে না। মেয়ে সন্তান বলে কথা, আজ হোক কাল হোক, বিয়ে যখন দিতেই হবে, ইত্যাদি ইত্যাদি। চিঠিখানি শোনার পরে কয়েক পলক থম মেরে রইল বিন্দু বুড়ি। তারপর ডাকলো, ময়না, ও ময়না, আবার গেলি কোথায়? এক মুহূর্ত স্থির হয়ে থাকতে পারে না ময়না। 2 মিনিট দাঁড়িয়ে চিঠিখানি শোনারও ধৈর্য নেই। বিলুদাকে ধরে এনে দিদার সামনে দাঁড় করিয়ে বাড়ির চারপাশে একবার টহল দিতে গেছে। রান্নাঘরের দাওয়ায় ফুল পাড়ার জন্য বাঁশের কঞ্চির আকশিটা ছিল। সেটিকে সাবধানে বের করে রান্নাঘরের পেছনে লাউ মাচার নিচে লুকিয়ে রাখল, দিদা যেন টের না পায়। মাচার ছায়ায় ময়নার মিনি বিড়ালটা শুয়েছিল। ওর মাথায় একবার হাত বুলিয়ে রান্নাঘরের পাশ ঘুরে ভেতরের উঠোনে এলো। উঠোনের এপাশে রোদের দিকটায় ডালের বড়ি আর আচারের জন্য কচি আমের টুকরো শুকোচ্ছে। ওপাশে আম কাঁঠালের ছায়া। 3টে আম গাছ ছাড়াও একটা কাঁঠাল, 2টি পেয়ারা, একটি কুল গাছ আছে। এছাড়া রান্নাঘরের পেছনে ডোবার চারপাশ ঘিরে 5টি নারকেল, 2টি খেজুর আর কয়েকটি পেঁপে গাছ। কাঁঠাল গাছে ছোট বড় 26টি এঁচড় ঝুলছে। একটি নিজেরা খেয়েছে, আর একটি বিশ্বাস বাড়ি দিয়েছে দিদা। বিলুদার জ্যাঠামশাই কালী বিশ্বাস অঞ্চল প্রধান। তিনি এঁচড়ের ডালনা খেতে ভালোবাসেন। দিদাকে ডাকেন খুড়িমা। বাকিগুলি আরো বড় হবে, পাকবে। কোনো কোনোটায় 100-র কাছাকাছি কোয়া হয়, আর মধুর মতো মিষ্টি। তারপর আষাঢ় মাসে অম্বুবাচীর আগের দিন একটি যাবে কালী বিশ্বাসের বিধবা মা অর্থাৎ বিল্লুর ঠাকুমার জন্য, আরেকটি দিদা ঘরে রাখবে। বাকিগুলি বেচে দেবে। অম্বুবাচীর সময় ভালো দাম পাওয়া যায়। বড় মামা বাড়ি না থাকলে এসব বেচা কেনার ব্যবস্থা করেন কালী বিশ্বাস। বিশ্বাস আমার পেটে তেমন বিদ্যে নেই বটে, কিন্তু বিষয় বুদ্ধিতে ঘুণ। বাজারের পাশে বাঁশ রাস্তার উপরে পাশাপাশি কয়লার আড়ত, আটা কল, খড় কাটা মেশিনের দোকান। এছাড়া 2 ভাইয়ের, বিল্লুর বাবা আর জ্যাঠা, নামে 60 বিঘে চাষের জমি, পুকুর, বাঁশঝাড়, আমবাগান সমেত বসত বাড়িখানাই বা কত বড়, প্রায় 4 বিঘের মতো জমির উপর। ওদের 60 বিঘের সঙ্গে দিদার 5 বিঘেও চাষ হয়। সব তদারক করেন কালী বিশ্বাস। তার উপর অঞ্চল প্রধানের কাজের অন্ত নেই। শীত গ্রীষ্ম 12 মাস। বর্ষার পামসু আর ধুতির সঙ্গে রূপোর বোতাম লাগানো নীল হাফ শার্ট গায়ে সাইকেলে চেপে বিশ্বাস মামা সারা এলাকা টহল দিয়ে বেড়ান। এঁচড় কটা গুনতে গুনতে দিদার ডাক শুনতে পেল, ময়না, ও ময়না, কোথায় গেলি আবার? যাই। সারা দিয়ে পর মুহূর্তে সামনে এসে দাঁড়ালো। ময়না হাঁটে না, উড়ে চলে। কি হলো, ডাকছো কেন?
ওই শোন, তোর বড় মামা কি লিখেছে। পোস্টকার্ডখানা তখনও বিল্লনাথের হাতে রয়েছে। দিদার কথায় সেদিকে তাকালো ময়না। কি লিখেছে? বিল্লু কিছু বলল না। জবাব দিল বিন্দু বুড়ি, তোর বাবা তোকে নিতে আসবে। কয়েক মুহূর্ত কেমন হতভম্ব হয়ে গেল ময়না। একবার দিদার দিকে আর একবার বিলুদার দিকে তাকালো। তারপর বলল, বাবা? কার বাবা? কাকে নিতে আসবে? তোর বাবা। আর কার বাবা? তোকে এখান থেকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ব্যাপারটা যেন বুঝতে পারছে না ময়না, কোনো হদিশ পাচ্ছে না। কোথায় আবার? তোর বাপ যেখানে থাকে, সে দমদমের কাছে নাগের বাজার না কি যেন নাম। দিদার কথা শেষ হতেই ফুঁসে উঠল ময়না। কেন সেখানে যেতে হবে কেন? ওর ভেতরের একগুঁয়ে ভাব এতক্ষণে বেরিয়ে এলো। এবার জবাব দিল বিল্লনাথ, তোর বিয়ের কথা হচ্ছে, ছেলে পক্ষ থেকে দেখতে আসবে। যেন চমকে উঠল ময়না। অবাক চোখে একবার দিদার দিকে আর একবার বিলুদার মুখের দিকে তাকালো। পরক্ষণেই এক রাশ লজ্জা। ঘামে ভেজা ফর্সা মুখ গোলাপি। মুখের কাছে আঁচল মুঠো করে জোরে জোরে মাথা নেড়ে বলল, ধ্যাত, আমি বিয়ে করব না, এখান থেকে যাবই না। বলতে বলতে এক ছুটে ঘরের ভেতর চলে গেল। বিন্দুবুড়ি তখন বকবক শুরু করলো, এর মধ্যেই তোর বড় মামারও সাঁট আছে। ভেবেছে বিয়ের যুগি ভাগ্নির দায় থেকে বাঁচা গেল, বাপের ঘাড়ে চাপিয়ে দিতে পারলেই হলো, তাহলে আর খরচাপাতি কিছু লাগবে না। কেন, দুই মামা কি বিয়ে দিতে পারতো না? না হয় আমার 2 বিঘে জমি বেচে দেবো। কি বলিস বিলু? বিল্লু আর কি বলবে? এসব কথার মধ্যে কিছু বলার কোনো মানে হয় না। ও ঠাকুমা, আমি যাচ্ছি, এটা রাখুন। পোস্টকার্ডখানা এগিয়ে দিল। কে কার কথা শোনে? আরে বস না, এই দুপুরে তোর এমন কি রাজকাজ? আমার কথাটা শুনেই যা। আমি ভালো বলছি না মন্দ বলছি, তুই বিচার করে দেখ। সামান্য দম নিল বুড়ি। পোস্টকার্ডখানি হাতে নিয়ে আবার শুরু করলো, সে নচ্চার বাপটারই বা কি আকেল। জন্মে তো মেয়ের খোঁজ নিসনি, বছর না ঘুরতে ফের বিয়ে করেছিল। এ পক্ষে শুনেছি 2টো মেয়ে আর একটা ছেলে। ওই কানে শোনা পর্যন্ত চোখে দেখিনি কখনো, দেখতে চাইও না। কোনো খোঁজ নেই, খবর নেই, দেখাশোনা কিছু হলো না, আমরা কিছু জানলুম না, শুনলুম না। হুট করে এসে বলে কিনা ওর ছুরি তোর বিয়ে, এরকম বেআক্কেলে কাণ্ড। ও দিদা, তুমি চুপ করো দেখি। ঘরে ভেতর থেকে ময়নার ধমক শোনা গেল, তুই থাম চুরি, এর পেছনে তোর বড় মামিরও উস্কানি আছে। বুড়ি ভাঙা গলায় খড়খড় করে উঠল। তারপর বিল্লুর দিকে মুখ ফিরিয়ে বলল, তুই শুনে রাখ বিল্লু আমার কথা, তারপর বিচার করে বল আমি অন্যায্য কথাটা কি বলছি। সত্যি বলতে কি, আমার মহাদেবের মন অত ছোটও নয়। ওই বউটার বুদ্ধিতেই ওর এমন দ্বারা মতিগতি হয়েছে, না হলে এখান থেকে কি লোকে কারখানা ডিপটি করে না? তুই বল, কত লোক কলকাতা যাচ্ছে, গঙ্গা পেরিয়ে চুচড়ো যাচ্ছে। বিয়ের আগে তো মহাদেব এখান থেকে যেত আসতো, বিয়ের পর 3 মাস যেতে না যেতে সোহাগী বউ কানে যে কি মন্তর দিল কে জানে। বলে কিনা গাড়ির গন্ডগোলে ডিপটি কামাই হয়, কারখানার সস্তা ক্যান্টিতে খেয়ে পেটের গোলমাল, আজ অম্বল কাল পেট খারাপ, এসব হেন তেন নানান ছুতো। শেষ তো আগারপাড়া বাসা করে উঠে গেল। আর ছোটটা তো আগেই চাকরি নিয়ে রাজাগঞ্জ না রানীগঞ্জ লাইনে বড়াকন্যা কোথায় চলে গেল। তারপর থেকেই মেয়েটাকে বুকে করে ভিটে আগলে পড়েছিল। মিথ্যে বলবো না, তোর বাপ যেটা দেখাশোনা করে বলেই চলে যাচ্ছে, এখানে টিকে থাকতে পেরেছি। হরি আর কালী ওরা 2 ভাই আমার পেটের ছেলের চেয়েও বেশি। এখন এই মেয়েটা যদি চলে যায়, তাহলে আমি কি করে থাকবো? বলতে বলতে বিন্দু বুড়ির গলা বন্ধ হয়ে গেল, চোখ মুছল। বিল্ল পড়েছে মুশকিলে। বুড়িকে এখন থামানো যাবে না, চলে যাবারও উপায় নেই। বাঁচিয়ে দিল ময়না। দরজার সামনে এসে বলল, তুমি চলে যাও তো বিলুদা, এসব কথা তোমার শুনতে হবে না। আর কি দাঁড়ায় বিল্লনাথ, পরক্ষণেই চলি ঠাকুমা বলে সোজা হাঁটা দিল। পেছন ফিরে আর তাকালো না। পেছনে বুড়ির বকবকানি থামেনি, এত তাড়াতাড়ি থামার কথাও নয়।
আগের জায়গায় ফিরে এলো বিল্লো। খাটিয়ায় বসে কৌটো থেকে বিড়ি আর দেশলাই বার করলো। বিড়িটি ধরিয়ে ভাবল আর কিছু সময় গড়িয়ে নেবে কিনা। এখনো দুপুর ফুরোয়নি, বেলা 2-2:30 হবে। বিকেলে গিয়ে দোকানে বসতে হবে। হুকুম জারি করে জ্যাঠামশাই বারাসাত গেছেন। কোর্ট কাছারিতে জমি জমার কাজ। বাবা আদাবাটা হাই স্কুলের কেরানি। বেলা 10টায় সাইকেলে চেপে চলে যান। ফিরতে ফিরতে বিকেল। জাটতুতো বর্দা দোকানে বসে, চাষবাস দেখে। ছোটদা গ্র্যাজুয়েট, কয়েক মাস হলো বিডিও অফিসে কেরানির চাকরি পেয়েছে। আর হরি বিশ্বাসের বড় ছেলে বিল্লনাথ কোনো রকমে 12 ক্লাসের বেড়া টপকে এখন ফুল টাইম বেকার। টাইটায় নম্বর যা জুটেছিল তাতে কলেজে ভর্তি হওয়া চলে না। সুতরাং আজ 2 বছর কোনো কাজ নেই বিল্লোর। 1/2 মাইল দূরে শেরপুর বাজারে বাস রাস্তার ওপর ওদের পাশাপাশি 3টি দোকান। সম্প্রতি জ্যাঠামশাইয়ের হুকুম হয়েছে সামনের মাসে টাইপ স্কুলে ভর্তি হতে হবে। টাইপ শর্ট হ্যান্ড শিখবে। আর রোজ বিকেল থেকে রাত 9টা আটা কলের দোকানে বসে হিসেবপত্র দেখতে হবে। ভালো লাগে না, এসব কিছু ভালো লাগে না বিল্লোর। কি করলে যে ভালো লাগবে তাও বুঝতে পারে না। শেষ টানের পর ছুড়ে দিলে বিড়িটা। তারপর হাত পাখা নেড়ে হাওয়া খেতে খেতে দেখতে পেল পুকুর পাড় ঘুরে ময়না আসছে। শাড়ির আঁচলটা কোমরে জড়ানো, হাতে আঁকশি। কাছাকাছি এসে জিজ্ঞেস করল, ও বিলুদা, এখন কি করবে? ভাবছি আরো কিছু সময় গড়াব, তারপর দোকানে যেতে হবে। আর গড়াতে হবে না, এখন চলো আমার সঙ্গে। কোথায় যাব? মুখে হাত চাপা দিয়ে ছোট্ট হাই তুলল বিল্লো। চলো, দত্তবাড়ি বাগান থেকে নোনা ফল নিয়ে আসি। তোর নোনা ফল কেউ খায় নাকি? আম হলেও কথা ছিল। কি বলছো তুমি? এই এত বড় বড়! 2 হাতে ধরার মতো করে দেখালো ময়না। সিঁদুরের মতো রং। এত বড় নোনা তুমি এ গায়ে আর কোথাও পাবে না। পাখিতে ঠুকরে শেষ করে দিচ্ছে। ব্যাপারটা জানা আছে বিল্লোর, তথাপি জিজ্ঞেস করলো, তুই জানলে কি করে? ও পাড়ার ওই পোড়ো বাগানে ঢুকেছিলি নাকি? পরশুদিন পুষ্পর সঙ্গে নীল অপরাজিতা খুঁজতে গিয়েছিল। ওখানে অপরাজিতার ঝাড় হয়ে আছে। ওখানে খুব সাপের ভয় জানিস? গেল বছর পলান মণ্ডল ওখানে একটা গোকরো মেরেছিল। চন্দ্রবোড়াও আছে শুনেছি। বিল্লোর কথা শুনে ঠোঁট উল্টে চোখে মুখে তাচ্ছিল্যের ভাব ফুটিয়ে ময়না বলল, ফুহ, সাপের ভয় ওর নেই। কিংবা ব্যাঙ, আরশোলা, কেঁচো, নেংটি ইঁদুর যেসব প্রাণী দেখলে মেয়েদের ভয় কিংবা গা ঘিনঘিন করে, সেসবে গ্রাহ্য নেই ময়নার। বিল্লোর ছোট বোন পুষ্পর সঙ্গে টোটো করে। পুষ্প থাকলে বিলুদার খোসামত করতে হতো না। পুষ্প এখন স্কুলে, প্রাইমারিতে ময়নার সঙ্গে বরাবর এক ক্লাসে পড়েছে। ক্লাস 4-এ উঠেই ময়না স্কুল ছেড়ে দিল, আর যায় না। বড় মামা আগরপাড়ায় বাসা ভাড়া করে মামিকে নিয়ে চলে গেল। আর ময়নারও পড়াশোনায় ইতি। গেল পরশু ছিল রোববার। ছুটির দিনে দুপুরবেলা পুষ্পর সঙ্গে নীল অপরাজিতার খোঁজে দত্তবাড়ির পোড়ো বাগানে ঢুকে নোনা ফলের গাছটা দেখে এসেছিল। এখন বিলুদার হাত টেনে বলল, চলো চলো, আর শুতে হবে না। অগত্যা উঠতে হলো। পেছন পেছন যেতে যেতে বলল বিল্লনাথ, তোর বাবা যদি এখান থেকে তোকে নিয়ে যায় তাহলে এরকম টোটো করে ঘুরে বেড়ানো বেরিয়ে যাবে, তখন মজা টের পাবি। আমি যাবই না, দেখে নিও তুমি। ঘাড় নাড়ল ময়না। দিদাই যেতে দেবে না? মহাদেব কাকা চিঠি দিয়েছে, তোর বাবা নিতে আসবে। ঠাকুমাকে আর আটকে রাখতে পারবে? বিলুদার কথায় ভাবনা হলো ময়নার। এই বাবা মানুষটি কেমন, কিছুই আন্দাজ করতে পারছে না সে। ভালো মন্দ কোনো রকম ধারণাই নেই। এই 15 বছর 9 মাসের জীবনে বলতে গেলে মা বাবার সম্পর্কে মনের মধ্যে ছিটে ফোটা কোনো দাগই নেই। ধোয়া মোছা স্লেটের মতো পরিষ্কার। তবু মায়ের কিছু চিহ্ন চোখে পড়ে। কয়েকখানি পুরনো শাড়ি ব্লাউজ, মায়ের হাতে সেলাই করা কাঁথা, সিঁদুর কৌটো, একখানি ফ্যাকাশে ফটো, পুরনো তোরঙ্গে যত্ন করে তুলে রেখেছে দিদা। ভাদ্র মাসের শেষে মেঘ কেটে ঝকঝকে রোদ ফুটলে অন্য সব লেপ, তোষক, কাঁথা, বালিশের সঙ্গে এই তোরঙ্গটাও উঠোনে নামানো হয়। দিদার সঙ্গে ধরাধরি করে নামায় ময়না। ডালাটা খুললেই কালো জিরে, শুকনো নিমপাতা আর ন্যাপথলিনের গন্ধের সঙ্গে
পুরনো একটা সোঁদা গন্ধ নাকে আসে। এই গন্ধটার সঙ্গে মায়ের কিছু জড়িয়ে আছে। ঠিক স্মৃতি নয়, মায়ের কোনো স্মৃতি নেই। মা বলে কেউ একজন ছিল, এইটুকুই শুধু মনে হয়। আর বাবা, দিদার মুখে, দুই মামার মুখে টুকরো টুকরো যেটুকু শুনেছে, তাতে বাবা মানুষটি সম্পর্কে তেমন কোনো ভালো ধারণা হয়নি। দমদমের কাছে নাগের বাজার নামে একটা জায়গায় নাকি থাকে বাবা। সেখানে নতুন মা আছে, ছোট ছোট দু তিনটি ভাই বোন আছে, কিন্তু সেখানে যাবার কিংবা তাদের দেখার কোনো ইচ্ছে কোনোদিন হয়নি। দমদমের কাছাকাছি আগরপাড়ায় বড় মামার বাসায় দু তিনবার গেছে ময়না। এমনকি বরাকরের কাছে ছোট মামার কলিয়ারির কোয়ার্টারেও গেল বছর পুজোর পরে কয়েকদিনের জন্য ঘুরে এসেছিল। কিন্তু নাগের বাজার যাবার কথা কখনো মনে হয়নি। দিদা কিংবা মামারা কেউ কখনো বলেও নি। এখন যেতে যেতে একটু থেমে সামান্য পেছনে বিল্লোর দিকে ফিরে বলল, আমি যাব না, বাবা নিতে এলেও যাব না। দেখো তুমি, বড় মামা পাঠাতে চাইলেও যাব না। আগে আগে যাচ্ছিল ময়না, এক পিঠ কোকড়া চুল, হলুদে সবুজে ফুল ফুল ছাপা শাড়ির আঁচলটা কোমরে জড়ানো, ডান হাতে আকশি। ময়নার হাঁটার ভঙ্গিটি তো ভারী চমৎকার, যেন নতুন দেখলেও বিল্লনাথ। আগে কখনো এমন ভাবে চোখে পড়েনি। আগে কোনোদিন এমন নির্জন দুপুরে ময়নার পেছন পেছন হাঁটেনি। এরকম ভাবে হাঁটার কোনো সুযোগই হয়নি। ছোটবেলা থেকে ছোট বোনের সঙ্গে ছুটোছুটি করতে দেখেছে। বাড়ির উঠোনের পাশে শিউলি তলায় পুষ্পর তৈরি খেলা ঘরে ওদের পুতুল খেলতে দেখেছে। ছোটবেলা থেকে একটু একটু করে যাকে বড় হতে দেখেছে, সেই খুব চেনাশোনা মেয়েটিকে এই মুহূর্তে যেন নতুন করে দেখতে পেল বিল্লনাথ। সত্যি ময়না বেশ বড় হয়ে গেছে, বড় আর সুন্দরী। বাড়ন্ত গড়নের মধ্যে কেমন একটা চটক এসেছে। ইচ্ছে হচ্ছিল কয়েক পা এগিয়ে ময়নার হাত ধরে পাশাপাশি হাঁটে, কাঁধে হাত রেখে হাঁটে, কিংবা যদি ওকে জড়িয়ে ধরে আদর করে। ময়না কি রেগে যাবে, চেঁচামেচি করবে, ছুটে পালাবে? ভাবতে ভাবতে বিল্লুর কান দুটি গরম হয়ে উঠল, বুকের মধ্যে ছাদ পেটানোর শব্দ। তথাপি যা হয় হোক ভেবে তাড়াতাড়ি দুপা এগিয়ে যাওয়ার সময় দেখলেও উল্টো দিক থেকে ওপাড়ার অখিলদা সাইকেল চালিয়ে আসছেন। টিং টিং ঘন্টি বাজালেন। সরু মাটির রাস্তার বাদিক ঘেঁষে দাঁড়িয়ে পড়ল ময়না। পাশ কাটিয়ে যাওয়ার জায়গা দিল, অগত্যা কয়েক হাত পেছনে বিল্লনাথকেও দাঁড়াতে হলো। ওর বেপরোয়া ইচ্ছেটাকে যেন দমিয়ে দিয়ে গেলেন অখিলদা। নিজেকে সামলে নিতে পারল। ময়নার পেছন পেছন আরো কিছু দূর যাবার পরে ওদের পাড়া ছাড়িয়ে প্রায় আধ মাইল হেঁটে দত্তবাবুর পুরো বাড়ির পেছনে খিড়কির পুকুর পাড়ের বিশাল আমবাগানের কাছে এলো। দত্তবাবুরা এককালে এই অঞ্চলের জমিদার ছিলেন। জমিদারি চলে যাওয়ার পরে খুড়তুতো জাটতুতো ভাইরা সব পেটের ধান্দায় নানা দিকে ছড়িয়ে পড়েছে। কলকাতার দিকে চলে গেছে সব। কলকাতা, দমদম, বরানগরে বাড়ি করেছে কেউ কেউ, চাকরি, ব্যবসা। মোট কথা, এই পুরনো পুরো বাড়িটায় এখন আর ওদের বংশের কেউ থাকে না। অথচ এককালে এই বাড়িটার কত জাঁকজমক ছিল, পুজো পার্বণের কত জৌলুস ছিল। দিদার মুখে নানা গল্প শুনেছে ময়না। দোতলা চক মিলানো দুই মহলা বাড়ি, পেছনের অন্দরমহলের দিকটা একেবারে ভেঙে পড়েছে। বট অশ্বত্থের চারাগুলি বেশ বড় হয়ে উঠেছে, ইট পাটকেল খসে গেছে, খড়িবর্গা ঝুলে রয়েছে। পাল্লাহীন জানলার ভাঙা ফোকরগুলি কঙ্কালের চোখের মতো খা খা করছে, কেমন গা ছমছম করে। শেয়াল, ভাম, সাপ, বাদুর, ছুঁচোর আড্ডা। সামনের দিকে বাইরের মহল এখনো একেবারে বসবাসের অযোগ্য হয়নি। সেদিকে জনমানুষের আনাগোনা আছে। লক্ষ্মী জনার্দনের মন্দির, চণ্ডীমণ্ডপ, কাছারি দালানের ঘরগুলি যদিও তালাবন্ধ, কিন্তু মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা আছে। মন্দিরের পাশে ভোগের দালানের সঙ্গে কয়েকটা কুঠুরি নিয়ে সপরিবারে পুরোহিত বাঁকা ভট্টাচ থাকেন। আর দেউড়ির পাশে দারোয়ানদের ঘরে একপাল পুষ্যি আর গরু ছাগল নিয়ে কার্তিক পাইকের আস্তানা। মন্দিরের বরাদ্দ জমি থেকে ভোগের চাল আসে, আর কলকাতা থেকে বাবুরা
পুজোর জন্য ভাগে ভাগে মাসোহারা পাঠান। অন্দরমহলের পেছনে খিড়কির পুকুর ঘিরে আম, কাঁঠাল, জাম, জামরুলের পুরনো বাগান, চালতা, কুল, তেঁতুল, পেয়ারা, নোনা ফলের গাছ আর আগাছার জঙ্গল, ভাট, আকন্দ, আশাওড়ার ঝোপ। নানা জাতের মোটা মোটা লতা বড় বড় বুড়ো গাছগুলিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বইচি, শেয়াকুল আর গাঁদার লতার জঙ্গল। বুড়ো আম গাছের ডালে ধুধুল লতায় শুকনো ফল ঝুলছে। সীমানার ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে ঢুকলো দুজনে। ঝোপ জঙ্গল এড়িয়ে ঘুরে ঘুরে সাবধানে পা ফেলে ফেলে পুকুরের কাছে এলো। ওপারের বাঁধানো ঘাট, সিঁড়ির ফাটলে আগাছা জন্মেছে, কোথাও জনমানুষ নেই। চতুর্দিকে নিবিড় নির্জন ছায়া। বৈশাখ মাসের প্রখর রোদও সব জায়গায় সমানভাবে ঢুকতে পারেনি। পুকুরের চারদিকেই গাছগাছালি ঝুঁকে পড়ে ছায়া ফেলেছে। শুধু মাঝখানে কচুরিপানার বড় বড় চকচকে পাতায় শেষ দুপুরের রোদ চমকাচ্ছে। ওপারে দত্তবাড়ির অন্তর্মহলের ভাঙা দালান চোখে পড়ল। সেদিকে তাকিয়ে বলল বিল্বনাথ, ওখানে নাকি ভূতের ভয় আছে। তো দিনের বেলা কিসের ভয়? বলল বটে ময়না, কিন্তু তাকিয়ে রইল উপরের দোতলার দিকে। হাত তুলে কোণের দিকটা দেখিয়ে আবার বলল বিল্ল, শুনেছি ওদিকের একটা ঘরে নাকি ও বাড়ির ছোট কর্তা তারক দত্তর বউ গলায় দড়ি দিয়েছিল। চুপ করো, ওসব কথা মনে করিয়ে দিও না, ধমক দিল ময়না। কিন্তু বিলুদা কিছু বলার আগেই মনে পড়েছিল। ওই দোতলার দিকে চোখ পড়তেই দিদার মুখে যা শুনেছিল সব মনে এলো। প্রায় 40 বছর আগের কথা। তারক দত্তের বউ ছিল, যাকে বলে ডাকসাইটে সুন্দরী। দিদার চেয়ে 2-4 বছরের বড় সেই রূপসী বউটি এক শীতের রাতে গলায় দড়ি দিয়েছিল। সঠিক কারণ কিছু বাইরে প্রকাশ পায়নি, কিন্তু দিদার কথা, ছোট কথা স্বভাব চরিত্রের ভালো ছিল না, বারমুখ ব্যাটা ছিল। বারমুখ কাকে বলে বোঝেনি ময়না, তবে খারাপ কিছু আন্দাজ করেছিল। সেই বউটিকে নাকি এখনো মধ্যে মধ্যে দেখা যায়, শীতের সন্ধে কিংবা শেষ রাতের আবছায়া কুয়াশার মধ্যে ঘুরে বেড়াতে দেখেছে কেউ কেউ। সেই বয়স, সেই রূপ, সারা গায়ে সোনার গহনা, লাল বেনারসি, কপালে সিঁদুর। মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলো ময়না, আচ্ছা বিলুদা, মানুষ মরে গেলে আর বয়স বাড়ে না, তাই না? এরকম অদ্ভুত প্রশ্ন কখনো শোনেনি বিল্বনাথ। এরকম কথা কোনোদিন ভেবেও দেখেনি। আমতা আমতা করে জবাব দিল, কি জানি, ঠিক বলতে পারবো না। তোর মনে নেই 10 বছর আগে কলকাতার হাসপাতালে ছেলে হওয়ার সময় মারা গেল বড়দি? তখন তার বয়স ছিল 23-24। আমার চোখে এখনো বড়দির সেই চেহারাটাই ভাসে। এতদিন বেঁচে থাকলে কেমন দেখতে হতো কে জানে। বিল্বনাথের বড়দি হলো ওর জ্যাঠামশাই কালী বিশ্বাসের বড় মেয়ে শেফালি। ময়নার জন্মের আগেই তার বিয়ে হয়েছিল। ময়নার মায়ের সঙ্গে খুব ভাব ছিল। ময়নাকে দেখতে এসে মায়ের জন্য নাকি খুব কেঁদেছিল বিল্লোর সেই বড়দি। 1 বছরের ময়নাকে কোলে নিয়ে খুব আদর করেছিল। দিদার মুখে শুনেছে এসব। সুতরাং সেই শেফালি দিদি আজ বেঁচে থাকলে কেমন দেখতে হতো সেটা ময়নার পক্ষে আন্দাজ করা সম্ভব নয়। এ নিয়ে সে ভাবলেও না। ময়নার মন এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকে না। পুকুরের জলে ছলাৎ শব্দ হতে সেদিকে মুখ ফেরালো। এ পুকুরটায় মাছ আছে। পরক্ষণেই ডান দিকে হাত তুলে বলল, ওই যে নোনা গাছটা দেখো। ডান পাশে পায়ে পায়ে এগিয়ে গেল দুজনে। পুকুরের দক্ষিণ পশ্চিম কোণের কাছাকাছি মস্ত নোনা ফলের গাছ। অনেকদিন এই বাগানে ঢোকেনি বিল্ল। গাছটাকে আগে তেমন ভাবে লক্ষ্যও করেনি। এখন যা দেখলো রীতিমতো অবাক হয়ে গেল। কাঁচা পাকা ফলে ফলে ভর্তি, এক একটা বেশ বড়, 2-1টা টসটসে পাকা। পাখিতে ঠুকরে খেয়েছে। আকশে দিয়ে চটপট 4-5টা আধ পাকা পেরে ফেলল ময়না। পাখিতে খাওয়া একটা পাকা নোনা মাটিতে পড়ে ফেটে গেল। যারা খাচ্ছিল সেই একজোড়া বুলবুলি ওদের ডাকাতি দেখে উড়ে পালালো। একটা কাঠবেড়ালি লেজ তুলে পাশের আম গাছের গা বেয়ে সরসর করে খানিকটা উঠে গেল। 2টো ডালের সন্ধিতে বসে ঘুরে তাকালো, তারপর চিরিক চিরিক করে কয়েকবার ওদের ধমক দিল। ওর কাণ্ড দেখে হাসলো ময়না। হাসি মুখে বলল, দেখো পাজিটা আমাদের বকছে।
আমরা ওর এলাকায় ঢুকে লুটপাট আরম্ভ করেছি, বকবে না? বলতে বলতে একটা মাটির ঢেলা ছুঁড়ে মারল বিল্ল। শুরুত করে আরো খানিকটা ওপরে উঠে গেল। আবার চিরিক চিরিক। আকশির নাগালের মধ্যে যে কটা পেল প্রায় 7-8টা পেরে ফেলল ময়না। সবে রং ধরেছে, কিন্তু শক্ত। সেগুলি চালের হাঁড়ির মধ্যে গুঁজে রাখতে হবে। 2-1 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। কয়েকটা টসটসে পাকা, সেগুলি মাটিতে পড়েই ফেটে ছড়িয়ে গেল। এদিক ওদিক থেকে এই সবগুলিকে কুড়িয়ে এক জায়গায় জড়ো করতে করতে বিল্ল বলল, এই এত জোরে টানছিস কেন? ভালো ভালো পাকাগুলি ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। কি করব, জোরে না টানলে ছিঁড়ে যাচ্ছে না। ময়না নিরুপায়। এক কাজ কর, একটা বুদ্ধি দিল বিল্লনাথ। তুই আঁচল পেতে নিচে দাঁড়া, আমি টেনে ঠিক তোর আঁচলে ফেলবো, তাহলে আর ফাটবে না। মতলবটা মেনে নিল ময়না। কোমরে জড়ানো আঁচলের পাক খুলে 2 হাত সামনে মেলে ধরল। এবার আকশে নিল বিল্লনাথ। ঠিকঠাক মতো একটা পাকা নোনা ওর আঁচলে পড়তেই ময়না উল্লাসে অস্থির। ওই যে বিলুদা, ওই যে আরেকটা তোমার ডান দিকে। আহা, চেঁচাস নি, কেতো পাইক লোকটা ভালো নয়, চেঁচারি শুনলে হয়তো তারা দেবে। সাপের ভয় এদিকে কেউ আসে না, হাসলো ময়না। তাছাড়া খেতো পাইকের বয়ে গেছে জঙ্গল পাহারা দিতে, না হলে এত বড় বড় পাকা নোনাগুলির এই অবস্থা হয়? পাখিতে ঠোকরাচ্ছে, কাঠবেড়ালি খাচ্ছে, কত মাটিতে পড়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ নিতে আসে না। নোনা আবার একটা খাদ্য নাকি? নেহা, তোর জন্য আসতে হলো। এবার চল, অনেক হয়েছে। না, ওই যে আর একটা বেশ বড়। ময়নার আশ মেটেনি। ওই দেখো, একটু উঁচুতে পাতার আড়ালে, দেখতে পাচ্ছ না? দেখতে পেলেও নাগাল পেল না বিল্লনাথ। আকশের শেষ প্রান্ত ধরে যতটা সম্ভব উঁচুতে তুলে 2 পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে সাধ্যমতো উঁচু হবার চেষ্টা করেও নাগাল পেল না। সামান্য কয়েক ইঞ্চির দূরত্ব রয়েই গেল। আমাকে দাও, তুমি পারবে না। ময়নার কথায় হাসি পেল বিল্লর। তুই বুঝি আমার চেয়ে লম্বা? দাও না আকশিটা, আমি একবার দেখি। বলতে বলতে নোনা কটা নামিয়ে রেখে আঁচলটা আবার কোমরে জড়ালো ময়না। আকশিটা তুলে সাধ্যমতো উঁচু হবার চেষ্টা করলো। 2-3 বার লাফালো, কিন্তু সুবিধে হলো না। আশপাশের ডাল পাতায় খোঁচা লাগলো শুধু, আসল জায়গায় পৌঁছলো না। ওর কাণ্ড দেখে হাসছিল বিল্ল। চটে গেল ময়না। অমন দাঁত বার করে হেসো না, তুমি গাছে উঠতে পারবে? পাগল নাকি? আগের মতো গাছে ওঠার অভ্যেস নেই, এখন আর পারবো না। একবার দেখোই না। পারিব না এ কথাটি বলিও না আর। বলতে বলতে হেসে ফেলল ময়না। পায়জামা নোংরা হবে, সারা গায়ে গাছের ময়লা লাগবে। তাছাড়া দেখেছিস লাল পিঁপড়ের ঢিপি, ওখানে পা পড়লে রক্ষে আছে? তাহলে এখন কি করব? আর কিছু করতে হবে না, অনেক হয়েছে, এখন বাড়ি চল। না বিলুদা, চলে গেলে হবে না। অমন ভালো নোনাটা পাখিতে ঠুকরে শেষ করে দেবে। কাঠবেড়ালিটাও কাছাকাছি কোথাও লুকিয়ে আছে। তাহলে কি করবি? বিল্লুর কথার জবাবে এক চিলতে হাসি ফুটল ময়নার মুখে। এক কাজ করো, তুমি মাটিতে হামাগুড়ি দিয়ে বসো, আমি তোমার পিঠের উপর দাঁড়িয়ে। বলতে বলতে খিলখিল করে হেসে উঠল। তোর তো সাহস কম নয়। প্রথমটা হতভম্ব বিল্লনাথ। আমার পিঠে দাঁড়িয়ে? পরক্ষণেই গড়গড় করে উঠল। থাক তুই এখানে, আমি চললুম। আহা শোনো, রাগ করো না। ময়না ওর জামা ধরে টানলো, তারপর রাস্তা আগলে দাঁড়ালো। তুমি এই জঙ্গলে আমাকে ফেলে রেখে চলে যেতে পারবে? খুব পারবো, এক্ষুনি চলে যাচ্ছি। আমাকে যদি লতায় কাটে? কাটুক। যদি ভূতে ধরে? ধরুক, ধরাই উচিত। ওমা, আমার কি হবে? নাকি সুরে কাচুমাচু মুখে কান্নার ভাব করলো ময়না। আমি এখন কাঁদবো। খুব হয়েছে, নাকামি করিস না। হেসে ফেললো বিল্ল। যেতে হয় চল। আর একটু দাঁড়া। আবার সহজ গলা ময়নার। আর একবার দেখি। আবার কি দেখবি? অনেকবার তো দেখলি, এভাবে হবে না। এক কাজ করবে, আমাকে একটু তুলে ধরতে পারবে? তাহলে হয়ে যাবে। তোকে তুলে ধরবো কি করে? বিল্লুর কথায় সন্দেহের ভাব। ময়না আবার ইয়ার্কি করছে কিনা ঠিক বুঝতে পারল না। যেমন করে কোলে নেয় তেমনই আর কি, একটু উঁচু করে ধরবে। সহজভাবে বলল বটে ময়না, কিন্তু বিল্লুর বুকের মধ্যে ধক করে উঠল। এক মুহূর্ত কানের ভেতর ঝিঝি পোকার ডাক শুনল। আমতামতা করে বলল, তুই কি কচি খুকি? তোকে করে নিলে লোকে কি বলবে? ধ্যাৎ, এখানে আর কে দেখতে আসছে? ময়নার মুখে সলজ্জ হাসি। চারপাশে তাকালো একবার। চারপাশে সবুজ ছায়ার
নির্জনতা। গাছপালার ফাঁকে ফাঁকে শেষ দুপুরের রোদ বাঁকা হয়ে পড়েছে। পাকা নোনার গন্ধ, গাদার লতার গন্ধ, শুকনো ঘাস পাতার সঙ্গে উষ্ণ মাটির ভাপের গন্ধ সব মিশিয়ে কেমন একটা ঝিমঝিম নেশা ধরিয়ে দিচ্ছে। আবার বলল ময়না, তুমি একটু তুলে ধরলেই হয়ে যাবে। কথা কয়টি যেন অনেক দূর থেকে বিল্লোর কানে এলো। কেমন নেশার মতো মনে হচ্ছে। নেশার ঝোঁকেই যেন একটা আচ্ছন্নের মধ্যে ময়নার কথা রাখতে হলো। সামান্য নিচু হয়ে দুই উড়ু বেষ্টন করে তুলে ধরল। ঊর্ধ্বমুখ বিল্লোর থুতনি ডুবে আছে ময়নার নাভির নিচে। নরম গরমের মধ্যে ডুবে গেছে। ময়নার শরীরে শাড়িতে কেমন সোদা গন্ধ। পা কাঁপছে। বুকের মধ্যে হাড়ু কামারের হাঁপড় চলছে। মাথার মধ্যে ঝিমঝিম। বোধহয় আধ মিনিটও হয়নি। বিল্লুর মনে হচ্ছিল আধ ঘন্টা। আকশিটা চটপট আধ পাকা ফলটার বোটায় লাগিয়ে টান দিল ময়না। নোনাটা ছিটকে পড়ল। সঙ্গে সঙ্গে আকশিটাও ছেড়ে দিল। পরক্ষণেই বিল্লু হাত আলগা দিতে মাটিতে পা রাখতে পারল। তখনও দুই হাতের মধ্যেই রয়েছে। অল্প অল্প হাঁপাচ্ছিল দুজনেই। গায়ে গা লেপটে আছে। ময়নার মুখ বিল্লোর মুখের কাছে। ময়নার চোখ বিল্লোর চোখের সামনে। হঠাৎ কি যে হয়ে গেল! সামনে ঝুঁকে ময়নার ঘামে ভেজা লালচে ফর্সা দুই গালে আর পাতলা ঠোঁটে পরপর তিনটে চুমু দিয়ে ফেলল। এ কি হচ্ছে? ছটফট করে সরে গেল ময়না। আঁচল তুলে মুখ মুছতে মুছতে বলল, দিলে তো থুতু লাগিয়ে। ইস, কি বিচ্ছিরি বিড়ি গন্ধ তোমার মুখে। অপ্রস্তুতের মতো হাসল বিল্লনাথ। হাসি মুখে তাকিয়ে রইল। কিছু বলতে পারল না। বুকের মধ্যে ধুকপুক। তবে আর কিছু বলল না ময়না। সহজভাবেই নোনাটা কুড়িয়ে নিয়ে দেখল। না, ফাটেনি। রং ধরলেও তেমন নরম হয়নি। সব কটা আঁচলে গুছিয়ে নিল। ছোট বড় 10-12টা নোনার ভারে আঁচল ছিঁড়ে যাবার অবস্থা। ও বিলুদা, তুমি কটা নাও তো। দুই হাতে গোটা চারেক নিতে পারল বিল্লনাথ। তারপর অনুগতের মতো ময়নার পেছন পেছন চলল। ভাগ্য ভালো ময়না রাগ করেনি, চেঁচায়নি। ভাঙা পাঁচিল পার হয়ে বাগান থেকে বেরিয়ে আসার পরে অনেকটা ধাতস্থ হলো। নরম গলায় ডাকল, ময়না, এ ময়না, কি বলছো? সামনে চোখ রেখেই জবাব দিল ময়না, তুই কি রাগ করেছিস? কেন রাগ করবো কেন? কি যে হঠাৎ হয়ে গেল, মানে আমি ঠিক বুঝতে পারিনি, ভাবলুম। এবার যেতে যেতে ঘাড় বেঁকিয়ে তাকালো ময়না। মুচকি হেসে বলল, তুমি একটা অসভ্য। সন্ধে হয় হয়। বিন্দুপুরি তখন ঘরে ধূপ ধুনো দেখাচ্ছিল। তুলসীতলায় প্রদীপ দেবে ময়না। শাঁখে ফু দেবে। কোথায় গেল মেয়েটা? ময়না তখন চুপি চুপি বাড়ি ঢুকল। নোনা ফল কয়টা পুষ্পর কাছে রেখে এসেছে। দিদা দেখলে জেরা করত। কোথায় পেলি? কার বাগান থেকে চুরি করেছিস? হেন তেন হাজারো কৈফিয়ত। ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে হতো। কোথায় ছিলি এতক্ষণ? সন্ধে দিতে হবে না? দিদার ধমকের জবাবে নিরীহ মুখে বলল, ওই তো পুষ্পদের বাড়ি। পুষ্পর সঙ্গে লুডো খেলছিলাম কিনা, তাই দেরি হয়ে গেল। জানো দিদা, আমি 3 বাজি জিতেছি, আর পুষ্প কোনো রকমে 1 বাজি। চটপট হাত মুখ ধুয়ে শাড়ি পাল্টে তুলসীতলায় প্রদীপ দিল ময়না। তারপর দিদার পাশে দাঁড়িয়ে দীর্ঘ দম নিয়ে শাঁখে ফু দিল। টানা 3টি ফু। দিন 15 পার করে বৈশাখ মাসের শেষ রোববার অক্ষয় তৃতীয়ার আগের দিন বেলা 10টা নাগাদ অনন্ত সরকার এসে উপস্থিত। 10 বছর বাদে জামাইকে দেখে প্রথমটা কেমন থম মেরে গেল বিন্দুপুরি। তারপর মেয়ের কথা বলে চোখে আঁচল চাপা দিয়ে ইনিয়ে বিনিয়ে ফোঁপাতে লাগলো। 15 বছরের ময়নাকে দেখে অনন্ত সরকারও তেমনই অবাক, কিছুটা অপ্রস্তুত। মহাদেবের মুখে শুনেছিল বটে মেয়ে বড় হয়েছে, কিন্তু এরকম বাড়ন্ত গড়নের ফুটফুটে সুন্দরী আশা করেনি। মায়ের রং পেয়েছে ময়না। রোদে ঘোরাঘুরির জন্য তেমন জেল্লা নেই বটে, তবে এই মেয়ে যদি শহরে থাকতে পারত, সেজে গুজে থাকতো, তাহলে এই রঙের চমকেই চোখ ধাঁধিয়ে যেত। যারা দেখতে আসবে তারা যে এক কথায় পছন্দ করে নেবে, তাতে কোনো সন্দেহ নেই।
রাংটি তার বেড়ার বাইরে দাঁড়িয়ে শুকনো হাসি মুখে জিজ্ঞেস করলো অনন্ত সরকার, এই যে ময়না, আমাকে চিনতে পারছো? চিনতে পারার কথা নয়, তথাপি আন্দাজে বুঝলো ময়না এই লোকটি তার বাবা। ভেতর থেকে কেউ যেন বলে দিল, এই তোর বাবা, তোকে নিয়ে যেতে এসেছে, এখান থেকে অনেক দূরে অন্য কোথাও নিয়ে যাবে। উৎকণ্ঠা, বিস্ময় এবং কিছুটা আতঙ্ক ময়নার চোখে মুখে। একটু আগে স্নান করে এসেছে, এক পিঠ ভেজা ভেজা কোকড়া চুল, ধোয়া শাড়ি, ব্লাউজ কুড়োয় করে সর্ষে ধুয়ে এনেছে, সামনের উঠোনে শুকুতে দেবে। ভেতরের উঠোনে এখনো তেমন রোদ নামেনি। আসছে কাল অক্ষয় তৃতীয়ার দিন দিদা সর্ষে কুটবে, কাসুন্দি বানাবে। আম কাসুন্দি খেতে যা দারুণ, ভাবলেই জিভে জল চলে আসে। কিন্তু এই মুহূর্তে গলা শুকিয়ে গেল। এই সর্ষে কোটার ব্যাপারে দিদার অনেক আচার বিচার। নিজেও স্নান সেরে ধোয়া থান আর সেমিজ পরে নিয়েছে। নাতনির পেছনে দাওয়া থেকে সবে নেমে আসছিল। জামাইকে দেখে প্রথমটা থতমত খেল, তারপর মেয়ের নাম করে ইনিয়ে বিনিয়ে কান্নার সুর তুলল। অনন্ত সরকারের পরনে ধুতির সঙ্গে টেরিলিনের পাঞ্জাবি, কাঁধে একটা কাপড়ের ঝোলা, হাতে রসগোল্লার হাড়ি। বাঁশের আগল সরিয়ে এপাশে এলো। বিন্দুবাসিনী তখন সিঁড়িতে পা রেখে দাওয়ার কিনারায় বসে পড়েছে, চোখে আঁচল তুলে ফোঁপাচ্ছে। শাশুড়ির সামনে মিষ্টির হাঁড়ি নামিয়ে রেখে কাপড়ের ব্যাগ থেকে শাড়ির প্যাকেট আর সন্দেশের বাক্স বার করলো অনন্ত। শাশুড়ির জন্য থান, ধুতি আর ময়নার জন্য কচি কলাপাতা রঙের তাঁতের শাড়ি এনেছে। তবে শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করে পায়ের কাছে প্রণামী বাবদ একখানি 10 টাকার নোট আর একটি কাঁচা টাকা রাখল। এসো বাবা, এসো। আঁচলে চোখ মুছে ভাঙা ভাঙা গলায় বলল বিন্দু বুড়ি, তুমি আবার এসব আনতে গেলে কেন? আমার কি আর শখ আহ্লেদ বলে কিছু আছে? তারপর মুখ ফিরিয়ে, হ্যাঁ রে ময়না, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বাপকে পেন নাম কর। তাড়াতাড়ি সর্ষের কুলো উঠোনের রোদে নামিয়ে রেখে বাবা নামের এই অচেনা লোকটার পায়ে হাত দিয়ে দায়সারা গোছের একটা পেন নাম ঠুকলো ময়না। মেয়ের মাথায় আলতোভাবে হাত রেখে কোনো রকমে থাক থাক হয়েছে বলল বটে অনন্ত, কিন্তু মনে মনে কুঁকড়ে গেল। যে মেয়ের জন্য বলতে গেলে কিছুই করেনি, এই 15 বছরে তেমন ভাবে কোনো খোঁজ খবরও নেয়নি, সেই মেয়ের কাছ থেকে বাপ হিসেবে প্রণাম নেবার অধিকার কি আছে, না থাকা উচিত? এই জিনিসগুলি তুলে রাখ। আবার বলল বিন্দু বুড়ি, মাদুর পেতে বসতে দে, মুখ ধোবার জল এনে দে, পাকা দিয়ে হাওয়া কর, আমি দেখি একটু চায়ের জোগাড়। না না, আপনি ব্যস্ত হবেন না। জামাইয়ের আপত্তিতে কান দিলে চলে না। হাজার হোক জামাই বলে কথা, শহুরে জামাই। ঘন্টায় ঘন্টায় চায়ের অভ্যেস। এদিকে বিন্দুবুড়ির ঘরে চায়ের পাট নেই। ছেলেরা কখনো বাড়ি এলে কয়েকটা দিনের জন্য চায়ের ব্যবস্থা করে নেয়। বিশ্বাসদের বাড়িতে অবশ্য দুবেলা চা হয়। হরি, কালী ওরা দুই ভাই খুব চা খায়, বউয়েরা খায়। তাছাড়া বাইরের তেমন কেউ এলে দেয় ওরা। চায়ের খোঁজে সেদিকে গেল বিন্দুবাসিনী। ময়না ততক্ষণে দাওয়ায় মাদুর পেতে বাবাকে বসতে দিয়েছে, হাত পাখা নেড়ে হাওয়া দিচ্ছে। একটু একটু করে নতুন চেনা বাবার সঙ্গে আলাপ শুরু হলো। থেমে থেমে আস্তে আস্তে কথা বলছে ময়না। এরকম ভাবে ভেবে চিনতে মেপে মেপে কথা বলার অভ্যেস নেই। এমনিতেই দিদা বলে, বক বকানে গুরুমা। তার উপর নতুন শাড়িখানা পেয়ে খুব খুশি। সেই খুশির কলকলানি এখন চেপে রাখতে হচ্ছে। পুষ্পর কাছে গিয়ে উগরে দেবে। যা ভেবেছিল এই বাবা মানুষটিকে তেমন কিছু খারাপ মনে হচ্ছে না, ভয় কেটে গেছে, সংকোচের ভাবটিও যায় যায়। কলকাতা দেখার লোভ আছে, আর নাগের বাজার জায়গাটা তো বলতে গেলে কলকাতার মধ্যেই। সেখানে সিনেমা আছে, টিভি আছে। আগরপাড়ায় বড় মামার বাড়িওয়ালার ঘরে দেখেছিল, কিন্তু দিদার কাছে কি আর ফিরে আসতে পারবে? দোটানার মধ্যে পড়ছে। আসবে বই কি, যখন খুশি চলে আসবে। বাবার কথাটা শুনল বটে ময়না, কিন্তু নিশ্চিন্ত হতে পারল না। ভয় কেটে গেলেও ভাবনা গেল না। আগরপাড়া তো বেশি দূর নয়, এখান থেকে বাসে নৈহাটি 1 ঘন্টা।
তারপর রেলগাড়িতে 40 মিনিট। বড় মামাই সেখান থেকে সব মাসে আসতে পারে না, আর সেই বরাকর থেকে ছোট মামা আসে বছরে একবার পুজোর সময়। দুই মামারই যখন একই অবস্থা, ইচ্ছে থাকলেও আসতে পারে না, তখন নাগের বাজার থেকে কি আর ইচ্ছে মতো চলে আসা যাবে? এখন অনেক রকম ভালো ভালো কথা বলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে, তারপর একবার ওখানে নিয়ে যেতে পারলে আর হয়তো আসতে দেবে না, বরাবরের মতো আটকে রাখবে। এই আটকে রাখার কথা ভাবলেই মেজাজ খারাপ হয়ে যায় ময়নার। কোনো রকম বাধা ধরার মধ্যে থাকা ধাতে পোষায় না। আগরপাড়া কয়েকবার গেছে, সেখানেও একই ব্যাপার। বড় মামি শুধু বলে, কোথাও বেরোবি না, এসব জায়গা ভালো নয়, আমাকে না বলে কোথাও যাবি না। জায়গার আবার ভালো মন্দ কি? বড় মামির যত অদ্ভুত কথা, শুনলে হাসি পায়। চোর ডাকাত গুন্ডা বদমাস কি সবসময় ওত পেতে আছে? বড় মামি খালি আজে বাজে কথা ভাবে আর ভয় পায়। রাত্রির বেলা দরজার ভেতর থেকে তালা দেয়, এমনকি রাস্তার দিকে জানলা দুটিও বন্ধ করে রাখে। মামির পাল্লায় পড়ে বড় মামাও আজকাল কেমন ভীতু স্বভাবের হয়ে গেছে। ময়নার অত ভয় ডর নেই। নতুন জায়গা দেখার, নতুন মানুষজন চেনার, নতুন জায়গায় বেড়াবার একটা আলাদা মজা আছে। নতুন মাকে দেখার জন্য, নতুন ভাই বোনদের চেনার জন্য দমদমের কাছে নাগের বাজার জায়গাটা ঘুরে ফিরে দেখে আসার জন্য একটা গোপন ইচ্ছা মনে মনে নাড়া দিচ্ছিল। আর দমদম নামটাই বা কেমন মজার! এরকম নাম ভূভারতে আর কোথাও আছে বলে শোনেনি ময়না। দমদম, দমদম, আলুর দম কিংবা দমাদ্দম পিটুনির কথা মনে পড়ে আর হাসি পায়। এই সময় একটা সিগারেট ধরালো অনন্ত, লম্বাটে দামি প্যাকেট। যদিও কারখানার হেডমিস্ত্রি কাজের সময় হরদম বিড়ি টানে, আজ শ্বশুরবাড়ি আসার আগে এই কিং সাইজের প্যাকেট কিনেছে। হালকা নীল ধোঁয়ার গন্ধটাও কি চমৎকার! মুগ্ধ ময়না। আহা, বেচারা বিলুদা খালি বিচ্ছিরি বিড়ি টেনে মরে, এরকম একটা সিগারেট হাতে পেলে নিশ্চয়ই চমকে যাবে, খুশিতে টকবগিয়ে উঠবে। শাশুড়িকে আসতে দেখে দামি সিগারেটে কয়েকটা টান দিয়েই ছুঁড়ে দিল অনন্ত। জামাইয়ের সামনে কাঁসার বাটিতে চিড়ে ভাজা, কাঁসার রেকাবিতে দুটি ছানার সন্দেশ আর দুটি নারকোলের নাড়ু নামিয়ে রাখলো বিন্দুপুরি। তাড়াতাড়ি ঝকঝকে কাঁসার গ্লাসে জল গড়িয়ে আনলো ময়না। এত সবের কি দরকার ছিল? আপনি আবার... কিন্তু কিন্তু মুখ করে একটি সন্দেশ তুলে বলল অনন্ত। তুমি একটা নাও। না না, আপনি খান। লজ্জার সঙ্গে মাথা নাড়ল ময়না। নে না, বাবা দিচ্ছে হাতে করে। দিদার কথায় নিতে হলো। সন্দেশটা হাতে নিয়ে ঘরের ভেতর গেল ময়না। সামনে বসে খেতে কেমন লজ্জা করছিল। মিষ্টির পর চিড়ে ভাজা শুরু হতে না হতে চায়ের কেটলি আর দুটি কাপ নিয়ে এলো পুষ্প, সঙ্গে ওর জ্যাঠামশাই। জামাইয়ের সঙ্গে আলাপ করার জন্য কালী বিশ্বাসকে ডেকে এসেছিল বিন্দুপুরি। ভাগ্যিস ওকে এই সময় বাড়ি পাওয়া গেল। বিশ্বাস মশাইকে দেখিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে নমস্কার করলো অনন্ত সরকার। বসো বাবাজি, বসো, বহুকাল পরে দেখা, তারপর কেমন আছো? মুখোমুখি বসলেন কালী বিশ্বাস। পুষ্প 2 কাপ চা ঢেলে দিল। দুজনের আলাপ শুরু হলো। কালী বিশ্বাস পাকা লোক, তার উপর বিন্দুপুরীর অগাধ আস্থা। ময়নাকে যেতে দেবার আগে ভালোভাবে খোঁজ খবর নেওয়া দরকার। ময়নার মা মাধবীর গয়না সমেত তোরঙ্গটি এখন চাইলেও দেবে না। নাতনির বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছে বিন্দুপুরী, সেসব এখন হাতছাড়া করবে না। আগে বিয়ের কথা পাকা হোক, দিনক্ষণ ঠিক হোক, তারপর মহাদেব নিজে গিয়ে সব বুঝিয়ে দিয়ে আসবে। তার আগে জামাইয়ের ভাবগতিক বোঝা দরকার। কোনো কথা নেই, বার্তা নেই, 10 বছর বাদে হুট করে এসে মেয়েটাকে নিয়ে যাব বললেই হলো? কোথায় বিয়ের কথা হচ্ছে, কি বৃত্তান্ত, আসল মতলবটা কি, ভালোভাবে হদিশ নিতে হবে। তবে কালী বিশ্বাসের কাছে জারিজুরি খাটবে না। পেটের কথা টেনে বার করতে জানে। এইসব 7-5 ভাবতে ভাবতে রান্নাঘরে গেল বিন্দুপুরি। জামাইয়ের জন্য 2-4 পদ ভালো মন্দ কিছু ব্যবস্থা করতে হবে। ময়না সাহায্য করবে, দরকার হলে পুষ্পও হাত লাগাবে। বিন্দুবাসিনীর হেসেলে আমিষের বালাই নেই। ছেলের বউয়েরা বাড়ি এলে রান্নাঘরের দাওয়ায় আলাদা উনুনে আমিষ রান্না করে। আজ কালী বিশ্বাসের বউ রুই মাছ রান্না করে পাঠিয়ে দেবে বলেছে।
দই মিষ্টির জন্য বিল্লকে বাজারের দিকে পাঠানো হয়েছে। প্রায় ঘন্টা দুই ধরে জামাইয়ের সঙ্গে নানা বিষয় আলাপ করলেন কালী বিশ্বাস। তারপর পুষ্পকে ডেকে স্নানের জন্য অনন্তকে তাদের পুকুরে নিয়ে যেতে বললেন। তেল, সাবান, গামছা আর মহাদেবের একটা পুরনো ধোয়া ধুতি পুষ্প নিয়ে গেল সঙ্গে সঙ্গে। সেই ফাঁকে রান্নাঘরের সামনে এসে চুপি চুপি বললেন কালী বিশ্বাস, খুড়িমা, কথাবার্তা শুনে তো খারাপ কিছু মনে হলো না। মেয়ে যখন বড় হচ্ছে, একদিন তো বিয়ে দিতেই হবে। সম্বন্ধটি যা শুনলাম খারাপ নয়, হাজার হোক বাপ বলে কথা। নিতে যখন এসেছে তখন ভালো মনে দিয়ে দিন। কয়েকটা দিন বাদে মহাদেবকে পাঠাবো, দেখে শুনে আসবে। ভালোভাবে খোঁজ খবর না নিয়ে তো বিয়ে দেওয়া যায় না। ইদানিং চারদিকে যা সব হচ্ছে, রোজ খবরের কাগজে একটা দুটো বউ খুনের কেচ্চা বেরোয়। এরকম অবস্থায় ভালোভাবে দেখাশোনা না করে আমরা তো মেয়ের বিয়েতে মত দিতে পারি না। জামাইকেও সে কথা বলে দিয়েছি। তা তুমি যদি বলো বাবা, তাহলে ভরসা করে পাঠাই। দিন পাঠিয়ে কিচ্ছু ভাববেন না, আমরা তো 5 জন আছি। রান্নাঘরের এক কোণে বসে চাল বাছতে বাছতে কথাগুলি শুনল ময়না। স্বস্তি পেল না। যাবে কি যাবে না সাব্যস্ত করতে পারল না। 2-4 দিনের জন্য ঘুরে আসা যেতে পারে, কিন্তু বরাবরের মতো দিদাকে ছেড়ে, এই বাড়ি, এই গ্রাম ছেড়ে কোথাও গিয়ে থাকা অসম্ভব। দুপুরে বেলা প্রায় 1:30 নাগাদ ঝকঝকে কাঁসার থালায় জামাইকে খেতে দিল বিন্দুপুরি। কলমা চালের ভাত, বেগুন ও করলা ভাজা। 3টে কাঁসার বাটিতে মুগ ডাল, আলু পটল, রুই মাছ, কালিয়ার কাছাকাছি একটি পদ। পাথরের বাটিতে কচি আমের চাটনি আর স্টিলের রেকাবিতে দই সন্দেশ। খাওয়াটা বেশ জম্পেশ হয়ে গেল। বহু বছর এমন চমৎকার স্বাদের টাটকা পাকা রুই মাছ কপালে জোটেনি। বেশ বড় বড় 2টি টুকরো নয়, খণ্ড বলা চলে। গেল মাঘ মাসে এক বিয়ে বাড়িতে বরযাত্রী বলেই মাছ মাংস দুই জুটেছিল, না হলে হয় মাংস নয় মাছ। 3-4 টুকরো রুই মাছ পেয়েছিল, খড়ে আঙুল সাইজের টুকরো। এরকম স্বাদের ধারে কাছে নেই। আজকাল ভোজের বাড়িতে রুই কাতলের সঙ্গে সিলভার কাপ মেশানো হচ্ছে। সেই বিলিতি মাছের টুকরো পাতে পড়েছিল কিনা কে জানে। বাইরের দাওয়ায় মাদুর পেতে দিয়েছিল ময়না, সঙ্গে বালিশ। সেখানে বসে সিগারেট ধরালো অনন্ত সরকার। ময়না পান এনে দিল। তারপর হাত পাখা নেড়ে হাওয়া দিতে বসল। আমাকে হাওয়া দিতে হবে না, অনেক বেলা হলো। তুমি এবার খেয়ে নাও মা, আর দেরি করো না, বিকেলে যেতে হবে। নতুন চেনা বাবার মুখে মা ডাকটি ভালো লাগলো ময়নার, কিন্তু বিকেলে যেতে হবে কথাটি শুনে বুকের মধ্যে কেমন করে উঠল। যেতে হবে, যেতে হবে, এখান থেকে চলে যেতে হবে। দিদার পাশে বসে শুধু ভাত নাড়াচাড়া করছিল ময়না। কিরে, খাচ্ছিস না যে? দিদার কথা শুনে জিজ্ঞেস করলো, আমাকে কি আজ বিকেলেই চলে যেতে হবে? সেই রকম কথাই তো। বিন্দুপুরীর গলায় ভাতের দলা আটকে গেল। এক ঢোক জল খেতে হলো। আমি যাব না দিদা, তুমি বারণ করে দাও। তা কি করে হয়? কালীনাথ বলে গেল, তুই তো নিজের কানে শুনলি, তোর বাবা নিতে এসেছে। আমি আর কি করে? বলতে বলতে চোখে জল এলো বিন্দুপুরীর। বাহাতে আঁচল তুলে চোখ মুছল। মুখ নিচু করে নিজেকে সামলে নিল ময়না। অদ্ভুত একটা অভিমান হলো। কোথায় দিদা জোর করে আটকে রাখবে তা নয়, বিশ্বাস আমার কথায় গলে গেল। আসলে তাকে কেউ চায় না। বড় মামা নয়, মামি নয়, এমনকি দিদাও না। মেয়ে পার করতে পারলেই বেঁচে যায় সবাই। ঠিক আছে, চলেই যাবে সে। তারপর যা হয় হবে। কোনো রকমে খাওয়া শেষ করে বাইরের দাওয়ায় এসে দেখল বাবা ঘুমিয়ে পড়ে আছে। ওপাশে কাত হয়ে ঘুমোচ্ছে। শিয়রের কাছে সেই দামি সিগারেটের প্যাকেট। এদিক ওদিক তাকালো ময়না। কাছে পিঠে কেউ নেই। দিদা রান্নাঘরে। আলতো পায়ে এগিয়ে এসে প্যাকেট খুলে একটা সিগারেট বার করে নিল। আরো 4-5টা রয়েছে, প্যাকেট বন্ধ করে আগের জায়গায় রাখলো। তারপর সাবধানে সরে এলো। বিলুদাকে এখন কোথায় পাওয়া যাবে জানা আছে।
শিরিষ গাছের নিচে খাটিয়া পেতে শুয়েছিল বিল্বনাথ। ঘুম আসছে না, বেশ গরম। পরশু বিকেলে আচমকা ঝড় বৃষ্টি হয়েছিল, অথচ গরম কাটেনি। ময়নাকে আসতে দেখে উঠে বসল। লম্বা কিং সাইজ সিগারেট হাতে পেয়ে অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলো, কোথায় পেলি? বাবার প্যাকেট থেকে নিয়েছি। চুরি করেছিস বল? তোমার জন্য করতে হলো। বলতে বলতে ঝপ করে পাশে বসলো ময়না। সিগারেট ধরিয়ে লম্বা দুটি টান দিল বিল্বনাথ। তারপর জিজ্ঞেস করলো, তোর বাবা কি তোকে নিয়ে যেতে এসেছে? সেরকম কথাই তো হয়েছে। কবে নিয়ে যাবে? আজই বিকেলে যেতে হবে। সে কি, আজই? কয়েক সেকেন্ড থম মেরে রইল বিল্ল। আবার জিজ্ঞেস করলো, তোর যাওয়ার ইচ্ছে আছে? আমার ইচ্ছে কি হবে? ভেবেছিলুম দিদা যেতে দেবে না। এখন দেখছি তোমার জ্যাঠামশাইয়ের কথা শুনে দিদাও রাজি হয়েছে। বলতে বলতে মুখ নিচু করলো ময়না। এ কি রে, কাঁদছিস নাকি? ময়নার চিবুকে আঙুল ছুঁয়ে মুখখানি তুলে ধরল বিল্ল। কাঁদবো না, অত সহজে কাঁদি না আমি। মুখ সরিয়ে নিল ময়না। আবার বলল, এখানে আমাকে কেউ চায় না। বড় মামা না, মামি না, এমনকি দিদাও না। আমি সকলের বোঝা। গলা ভারী হয়ে এলো। বিল্লর এক হাতে সিগারেট, আর এক হাতে ময়নার কাঁধ জড়িয়ে ধরে বলল, কেন রে? আমি তো তোকে চাই, আমরা কাছাকাছি থাকবো। ফাজলামি করো না। বিল্লর হাতখানি সরিয়ে দিয়ে সামান্য সরে বসলো ময়না। ম্লান হাসি মুখে বলল, তুমি কে? তোমার কথায় কি হবে? ঘন ঘন সিগারেট টেনে গম্ভীর মুখে কয়েক মুহূর্ত কি যেন ভাবল বিল্লনাথ। তারপর বলল, একটা কথা বলছি, কাউকে বলিস না। আমি তোদের সঙ্গে যাব, চুপি চুপি যাব, কেউ টের পাবে না। সে কি, কেন? ময়না অবাক। নাগের বাজারে তোর বাবা কোথায় থাকে দেখে আসবো। তাতে লাভ কি? তোর খবর নিতে পারবো, দরকার হলে দেখা করতে পারবো, তোর দিদাকে খবর দিতে পারবো। কিন্তু লুকিয়ে যাবে কি করে? বাবা যদি দেখে ফেলে? দেখলেও চিনতে পারবে না। আমি তো আজ সামনে যাইনি। ছোটবেলায় আমাকে হয়তো দু একবার দেখে থাকতে পারে। আমার মনে নেই, তোর বাবারও মনে থাকার কথা নয়। কথাটা ঠিক। খানিকটা ভেবে নিয়ে আবার জিজ্ঞেস করলো ময়না, যদি রাত হয়ে যায়, অত দূর থেকে তুমি একা একা ফিরে আসতে পারবে? কি যে বলিস! হাসলো বিল্লনাথ। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, ওসব জায়গায় আমার অনেক ঘোরা আছে। তুই তো জানিস দমদমের কাছে প্যাটেল কলোনিতে আমার মেজো মাসিমার বাড়ি। নাগের বাজার থেকে তেমন দূর নয়। ওখানে যাব বলেই বাড়ি থেকে বেরোবো। বেলুদা চুপি চুপি সবাইকে লুকিয়ে সঙ্গে যাবে। বেশ মজা হবে। পুরো ব্যাপারটা নতুন ধরনের এক লুকোচুরি খেলা মনে হলো। ভেতরের গুমোট ভাবটা কমে গেল। অনেকটা হালকা মনে উঠে দাঁড়ালো ময়না। যাই, পুষ্পর সঙ্গে দেখা করে আসি। ওকে কিছু বলিস না কিন্তু, সাবধান করলো বিল্লনাথ। তোর পেটে তো আবার কথা থাকে না। সিগারেটে শেষ টান দিয়ে ফেলে দিল। আগে আগে যাচ্ছিল অনন্ত সরকার, পেছনে ময়না। বাবার দেওয়া কচি কলাপাতা রঙের নতুন শাড়ি, হালকা গোলাপি ব্লাউজ, আটো খোপা, আলতা পরা পায়ে স্যান্ডেল। গেল পুজোর সময় কেনা এই স্যান্ডেল জোড়ার সঙ্গে এই ময়নার পায়ের খুব একটা সম্পর্ক নেই। সারাদিন পাড়ার মধ্যে এখানে ওখানে, এবাড়ি ওবাড়ি, বনে বাগানে পুকুর ঘাটে খালি পায়ে ঘুরে বেড়াতো, ছুটোছুটি করত। বরং এখনই স্যান্ডেল পায়ে দিয়ে তেমন তড়বড়িয়ে তাড়াতাড়ি হাঁটতে পারছে না। শান্ত মেয়ের মতন বাপের পেছন পেছন ধীর পায়ে যাচ্ছে। হাতে প্লাস্টিকের একটা বালতি ব্যাগ। ব্যাগের মধ্যে ওর শাড়ি, সায়া, ব্লাউজ, গামছা, সস্তার স্নো পাউডার চিরুনি, একটি ছোট টিনের বাক্সে সেলাইয়ের টুকিটাকি। রাংচিতার বেড়ার পাশে দাঁড়িয়ে ঘন ঘন চোখ মুছছিল বিন্দুবুড়ি। ময়না একবার পিছন ফিরে দেখলো দিদা দাঁড়িয়ে আছে, আর অনেক পেছনে বিলুদা আসছে। নীল প্যান্ট, চকরা বকরা বুশশার্ট আর হাওয়াই চপ্পল। বিন্দুবুড়িও বিল্লকে যেতে দেখল, কিছু মনে করল না। রোজই তো এ সময় বাজারের দিকে ওদের দোকানে যায়, তবে সাইকেলে যায়, আজ হেঁটে যাচ্ছে। হয়তো কাছাকাছি কোনো বন্ধুর বাড়ি যাবে। আর বিল্ল দেখলো বেশ সহজভাবেই যাচ্ছে ময়না। ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি কিংবা হাহুতাশ করার ধাতে নেই। ওদিকে আকাশে মেঘ জমছে, বাতাস থমকে আছে। দুদিন আগে সন্ধ্যার মুখে আচমকা ঝড় বৃষ্টি হয়েছিল,
আজও সেরকম হতে পারে। মেঘ ছেঁড়া এক ঝলক বিকেলের রোদ এসে পড়েছে গাছপালায়, রাস্তায়। ময়নার গায়ে নতুন শাড়িতে ওকে দারুণ দেখাচ্ছে। প্রায় মিনিট 15 হাঁটা পথ। শেরপুর বাজারের গায়ে বাস স্টপ, 73 নম্বর বাস রুট। এদিকে হাবড়া বাজার, ওদিকে নৈহাটি স্টেশন। 1.5 ঘন্টার দৌড়। এখান থেকে নৈহাটি 1 ঘন্টার কাছাকাছি। খগেন সাধুকার চায়ের দোকানের সামনে দুখানি বেঞ্চি পাতা থাকে, তার একটিতে চুপচাপ বসে আছে ময়না, পাশে বালতি ব্যাগ। উল্টো দিকে শ্যামের পানের দোকানের পাশে দাঁড়িয়ে দড়ির আগুনে সিগারেট ধরাচ্ছে অনন্ত সরকার। সামান্য তফাতে মহালক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের ভেতর থেকে লক্ষ্য রাখছে বিল্লনাথ। সত্যি বলতে কি বেশ কিছুটা অবাক। ময়নাকে এরকম ঠান্ডা চুপচাপ কখনো দেখেছে বলে মনে করতে পারল না। চোখের সামনে ময়না আছে, অথচ ছটফটানি নেই, বকবকানি বন্ধ। ভাবা যায় না। দুপুরবেলা কিছুক্ষণ এই বাজার এলাকাটা ঝিমিয়ে থাকে। এখন বিকেলের শুরুতে দোকানপাট খুলছে, লোকজনের আনাগোনা বাড়ছে। সন্ধেবেলা জমজমাট হবে। খানিকটা সময় পার করে বাস এলো। তেমন কিছু উপচে পড়া না হলেও বেশ ভিড়। বাবার সঙ্গে উঠল ময়না। বসার জায়গা নেই, তবে বাদিকে মেয়েদের জায়গায় সামান্য চাপাচাপি করে বসতে পারল। উল্টো দিকে মুখ করে মাথার উপর লোহার রড ধরে দাঁড়িয়ে রইল অনন্ত। বাসের ঘন্টি বাজতেই এক ছুটে এসে সামনের দরজা দিয়ে উঠে পড়ল বিল্লনাথ। ময়নার পেছনে জানলা, সেজন্য ওঠার সময় দেখতে পায়। কয়েক মিনিট বাদে বাদিকে মুখ ফিরিয়ে দেখতে পেল সামনের দরজার কাছে জটলার মধ্যে সামান্য ঝুঁকে বিলুদা ওকে লক্ষ্য করছে। চোখাচোখি হতে হাসল। ময়নাও হাসি মুখে চোখ ফিরিয়ে নিল। এদিকে বাবা টিকিট কাটছিল। এই সময় একটি লোক উঠে আসতে বসার জায়গা পেয়ে গেল। বুড়ো মতো মানুষটি ঠেলে ঠুলে দরজার দিকে এগিয়ে এলো। রাজাপুর। বোধহয় 1 মিনিটও থামল না, আবার ছুটল। রাস্তা ভালো নয়, ঝাঁকুনি দিতে দিতে ঢিক ঢিক করে 73 নম্বর চলেছে। এরপর ঈশ্বরীগাছার বাজার। ডান পাশের বউটি উঠে যেতেই সরে এসে দরজা ঘেঁষে বসতে পেল ময়না। বাজারে নামলো কয়েকজন, উঠল অনেক। এখন বেশ ভিড়। সামনে মানুষের আড়াল। ফাঁক ফোকর দিয়ে দেখতে পেল ময়না। উল্টো দিকে লম্বা বসার জায়গায় সামনের প্রান্তে কাটা সিটের ঠিক পেছনে বসতে পেরেছে বাবা। আর আশ্চর্য, বসে বসে ঝিমুচ্ছে। দুপুরে জমাট ঘুমের রেশ এখনো যায়নি। ওদিকে আকাশ কালো হয়ে এসেছে। বাজার এলাকা ছাড়াবার পরেই দুপাশে খোলা মাঠ। যতদূর দেখা যায় মাঠের আকাশে মেঘ থই থই করছে। দূরের গ্রাম, গাছপালা অন্ধকার। রাস্তার পাশে ধুলোর ঘূর্ণি। কাল বৈশাখী ছুটে আসছে, এখনই হয়তো ঝড় শুরু হবে। এরকম বাসে যেতে যেতে কখনো ঝড় দেখেনি ময়না। উৎসুক চোখে বাইরে তাকিয়েছিল। মনে মনে উত্তেজিত উৎফুল্ল। পুষ্প এখন কি করছে? এই ঝড়ে কি আম কুড়োতে যাবে, নাকি ময়না নেই বলে ওর মা একা একা যেতে দেবে না? হঠাৎ মনে পড়ল উঠোনে রোদে দেওয়ার সর্ষে আর ডালের বড়িগুলি তোলা হয়নি। চলে আসার সময় খেয়াল ছিল না। দিদা নিশ্চয়ই এতক্ষণে তুলে রেখেছে। সামনে দরিয়াপুর, তার উপর আওয়াল সিদ্ধি, তারপর আদাহাটা। বিলুদার বাবা এখানকার স্কুলে চাকরি করে। কয়েকবার আগরপাড়া আসা যাওয়ার পথে নামগুলি মোটামুটি চেনা। লোকজনের ওঠানামা, ঘন্টির টিং টিং। বাবা ঝিমুচ্ছে, মাথাটা ঝুঁকে পড়েছে বুকের উপর। বিলুদা এখনো বসার জায়গা পায়নি। বাস ছুটেছে সোজা পশ্চিমে। ওদিকে নৈহাটি, তারপর গঙ্গা। গঙ্গার ওপার থেকে মেঘ উঠে সারা আকাশ চেয়ে ফেলেছে। দূরে গাছপালার মাথায় বিদ্যুতের চকমকি। এক টানা বাসের গোগানির সঙ্গে মেঘের গুরুগুরু। কানের পাশে হু হু হাওয়া। দেখতে দেখতে সাহেব কলোনি। সামনে চওড়া নতুন রাস্তা। দক্ষিণ উত্তর বরাবর এই রাস্তাটা ব্যারাকপুর থেকে কল্যাণী গেছে। সেখান থেকে নাকি গঙ্গা পার হয়ে কোথায় বোম্বে রোডের সঙ্গে মিশবে, শুনেছে ময়না। বাসটা থামতে না থামতেই উঠে দাঁড়ালো। গায়ের কাছে রাখা বালতি ব্যাগটা তুলে নিয়ে টুক করে নেমে এলো। বাবা ঘুমোচ্ছে, ঘুমোক, নৈহাটি গিয়ে ঘুমের মজা টের পাবে। ওদিকে হতভম্ব বিল্লনাথ। এ কি কাণ্ড! ময়না হঠাৎ এরকম অচেনা জায়গায় নেমে গেল কেন?
টিং টিং শব্দের সঙ্গে গাড়িটা চলতে শুরু করতেই খেয়াল হলো। তাড়াতাড়ি দু তিনজনকে ঠেলে ঠুলে হুড়মুড় করে নেমে পড়ল। পেছনে কয়েকটি কটু মন্তব্য। বাস ততক্ষণে নতুন রাস্তা পার হয়ে গেছে। মোড়ে দাঁড়িয়ে হাসছে ময়না। ঝোড়ো হাওয়ায় ওর আঁচল পড়ছে। কাছাকাছি এসে বলল বিল্লনাথ, কি কাণ্ড করলি বলতো? বাবাকে কেমন ফাঁকি দিল, নৈহাটি নেমে খুঁজে মরবে। হি হি করে হাসলো ময়না। এরকম করা মানে কি? বিল্লর জিজ্ঞাসার জবাবে বলল, মানে আবার কি, আমার তো যাবার ইচ্ছেই ছিল না। ঝড় আসছে দেখে আম কুড়বার কথা মনে হলো, বাবাকে ঘুমোতে দেখে সোজা নেমে এলো। ময়নার হাসি আর থামে না। বিল্লর মুখেও সেই হাসির ছোঁয়া লাগলো। আবার জিজ্ঞেস করলো, এখন কি করবি? কি আর করব, সোজা উল্টো দিকের বাসে চেপে বাড়ি চলে যাব। বলতে বলতে বৃষ্টি ছুটে এলো। কালো রাস্তার উপর বড় বড় বৃষ্টির ফোঁটা। এক ছুটে রাস্তার পাশে একটা জারুল গাছের নিচে গিয়ে দাঁড়ালো দুজনে। কিছু দূরে রাস্তার ওপাশে একটা চালা ঘরে চায়ের দোকান। উল্টো দিকের বাস বোধহয় ওখানেই থামে। দুই বড় রাস্তার কাটাকুটির কাছাকাছি কোনো দোকানপাট এখনো গড়ে ওঠেনি। কাছে পিঠে কোনো বাড়িঘরও নেই। চারদিকে অনেক দূর পর্যন্ত ফাঁকা। চওড়া নতুন রাস্তার উপর দিয়ে অনেকটা দূর থেকে বৃষ্টির ছুটে আসা চমৎকার দেখা যাচ্ছে। তুমুল বৃষ্টি, উথাল পাথাল হাওয়া। জারুল গাছের নিচে পাশাপাশি দাঁড়িয়ে বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে দুজনেই। গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরতে শুরু করেছে। একটু পরেই অঝরে ঝরবে। এখানে আর দাঁড়ানো যাবে না। ছুটে গিয়ে ওই চায়ের দোকানে ঢুকবে কিনা ভাবছিল বিল্লু। ময়নার ভ্রুক্ষেপ নেই। বিলুদার সঙ্গে এরকম একটা নতুন জায়গায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে অদ্ভুত মজা। খুব খুশির গলায় বলল, যেখানে আমাকে নিয়ে যাচ্ছিল সেখানে কি এরকম বৃষ্টি দেখা যায়, আম কুড়োনো যায়? সেখানে পুষ্পকে পাচ্ছি কোথায়, দিদাকে পাচ্ছি কোথায়, আর ফিক করে হেসে বলল, সেখানে তোমাকেই বা পাবো কোথায়? আকাশে আকাশে সন্ধ্যার ম্লান আলো। ঝড় বৃষ্টি উড়ে গেছে। বসেখের বৃষ্টি হুড়মুড় করে এসেছিল, হুস করে চলে গেল। উঠোনময় আম পাতা, খড়কুটো, কতগুলি কচি আমও পড়েছে এদিক ওদিক। অন্ধকারে ঠাহর হচ্ছে না। ময়না বাড়ি নেই, খেয়ে আর ছুটোছুটি করে আম কুড়োবে। তুলসী তলায় প্রদীপ দিল বিন্দুপুরি। শাকটা হাতে নিয়ে নাড়াচাড়া করছিল। আগের মতো দম নেই, বাজাতে পারবে না। ও বাড়ি থেকে পুষ্পকে ডেকে আনবে কিনা ভাবছিল। এমন সময় ঠিক ঝড়ের মতোই হৈ হৈ করে এলো ময়না। ও দিদা, আমি এসে গেছি। ও মা, তুই? ঝড় বৃষ্টির জন্য ফিরে এলাম। তোর বাবা কোথায়? চলে গেছে। দাঁড়াও, আমি শাক বাজাবো, শাড়ি বদলে আসছি। তাড়াতাড়ি শাড়ি বদলে হাত মুখ ধুয়ে তুলসী মঞ্চের কাছে রোজের মতো নিজের জায়গাটিতে এসে দাঁড়ালো ময়না। দীর্ঘ দম নিয়ে শাঁখে ফুঁ দিল। টানা 3 বার ফুঁ। শেষ হলো গল্প নীল অপরাজিতা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।